সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি পিয়াস মজিদ। পিয়াস ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনায় যেতে চাই যে কবিতায় আমাদের ইতিহাস কিভাবে আসে এখন। আগে তো আমাদের অনেক ইতিহাস নির্ভর, ঐতিহাসিক ঘটনা নির্ভর অনেক কবিতা আমরা দেখেছি। এখন কবিদের ইতিহাস চেতনা, আমার মনে হয় কি যে ঠিক এই প্রশ্নগুলো আগেও ছিল যে কবিতায় ইতিহাস আসছে কিনা, বা ইতিহাস বা রাজনীতি যখন আসছে সেটা কবিতা বা শিল্পসম্মত থাকছে কিনা, সেটা তো অবশ্যই প্রশ্ন। কিন্তু এটাও আমরা দেখেছি যে ইতিহাস আর কবিতা কি করে সমার্থক হয়ে যায়। আমরা অনেক আগে চর্যাপদে যেমন দেখেছি, এরপরে যখন চর্যাপদের মধ্য থেকে এখন দেখা যাচ্ছে যে ওই সময়ের বাংলার সমাজকে চিহ্নিত করা যাচ্ছে, ইতিহাসকে। যেমন আমাদের শামসুর রহমানের আসাদের শার্ট পুরো ইতিহাসকে, 69-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকেই তুলে ধরছে, বা আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর যে জাতির পতাকা খামচে ধরেছে পুরনো শকুন যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনে একটা বড় একটা ভূমিকা রাখছে। শামসুর রহমান ভাইয়ের তো সফেদ পাঞ্জাবি, হ্যাঁ, মৌলানা ভাসানীকে নিয়ে, বা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে লাশ আমরা রাখবো কোথায়, এই যে নানান ধরনের অভিজ্ঞতা, এটার উত্তরাধিকার কিন্তু এখনো বহন করছে কবিতা। আমি মনে করি যে হয়তো কিছু পরিবর্তন এসেছে প্রকাশ ভঙ্গিতে, এবং সেই পরিবর্তনটা খুবই সঙ্গত সময়ের প্রেক্ষিতে। ইতিহাসও কিন্তু এখন অনেক যেরকম জটিল একটা আবর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বিশ্ব রাজনীতি, স্বদেশের নানান রাজনীতি, নানান টানাপোড়েনের মধ্যে কবিদের মধ্যে প্রকাশের মাত্রা, আমি বলবো যে আগের মতো আর কাহিনী নির্ভর যে ব্যাপারটি ছিল ইতিহাসের বর্ণনায়, সেই ব্যাপারটি কিন্তু এখন আর থাকবে না। আমরা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় দেখেছি মে দিবস কি করে খুব এটা ইশতেহারি আবার কবিতাও হয়ে উঠছে। কিন্তু এখন কিন্তু কবির সংকটটি আরও নানান দিক থেকে। তো আমার মনে হয় যে একটা বিমূর্ত কবিতায় যখন একজন কবি বিশ্বায়নের কথা বলেন, তিনি কিন্তু অনেক রূপক অলঙ্কারের মধ্য দিয়ে, তার প্রতীকের মধ্য দিয়ে সেই বিষয়টি নিয়ে আসেন কবিতায়, এবং সেটি কিন্তু এখনো আমাদের দ্বিতীয় দশক পর্যন্ত, যেটা আমরা বলি এখনকার কবিদের, অতি তরুণ কবিদের, তাদের কবিতা তো আমি যদি গভীরভাবে লক্ষ্য করি, ইতিহাস চেতনার বিষয়টি নানাভাবেই আছেন। এবং এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে জীবনানন্দ দাশের কবিতায় কিন্তু তার সম্পর্কে সমালোচকদের এই সমালোচনাটি ছিল যে তার কবিতায় সময় সেভাবে আসছে না, তিনি নিরাশা করজ্জ্বল কবি। কিন্তু পরে আমরা দেখছি যে 1946-47 দাঙ্গার কথা, ধর্মঘটের কথা, সাম্প্রদায়িক নানান আমাদের যে দেশভাগ, এই সব কিছু কিন্তু তার কবিতায় খুবই অন্তর্লীন এবং বিমূর্তভাবে এসেছে। তো এখনকার কবিরাও কিন্তু সেই চ্যালেঞ্জের সাথে কাজটি করছেন, হয়তো প্রকাশ্যভাবে সেটি দেখা যাচ্ছে না। আপনি বলছেন যে এখনকার কবিতাও চলমান সময় আছে, কিন্তু সেটা বিমূর্ত ভাবে আছে। যেটা যে অগ্রজে যে কবিরা ছিলেন তারা যেভাবে সরাসরি বলতেন, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, আল মাহমুদ, শহীদ কাদরী, হ্যাঁ, সেইভাবে সরাসরি বা দাউদ হায়দার সরাসরি বলছেন না কেন? সরাসরি বলছেন না, আমি বলবো যে এটার জন্য আসলে একটা প্রবল অভিজ্ঞতা দরকার। আমরা যে 60-70-এর দশকে আমরা দেখেছি একটা সময় যে দেশভাগের পরে এখানে তেভাগা আন্দোলন, আমরা দেখছি যে ইলামিত্রকে নিয়ে কবিতা লেখা হচ্ছে, বলা হচ্ছে স্তালিন নন্দিনী, ফুচিকের বোন ইলামিত্র, সেই নাচল, রাজশাহী, সমস্ত ইতিহাস কিন্তু চলে আসছে সে একটা অভিজ্ঞতার ফলে। তারপর আপনি 52 সালে দেখুন যে আমাদের যে বর্ণমালা, আবার দক্ষিণী বর্ণমালা, সেটা লেখার জন্য কিন্তু এরকম একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও লাগে, জাতির একটা মহত্তম ঘটনার অংশীয় হওয়া লাগে। তো সেই কবিরা কিন্তু, এবং যে যুদ্ধ প্রজন্মের কবি বলা হচ্ছে 70 দশকের কবিদের, যাদের কবিতায় নানানভাবে একেবারে মফস্বলের প্রান্ত থেকে যে সংকলনগুলো বেরিয়েছে, সেখান থেকে আমাদের মান্য কবিদের লেখায় সেই মুক্তিযুদ্ধের যে স্বপ্নভঙ্গ, হতাশা, বেদনা, সেগুলো যেমন চলে আসে। 80-র দশকে আমরা দেখব যে এই ধারাবাহিকভাবে যে সামরিক শাসন, সেটি কিন্তু সেই প্রবলভাবে 80-র দশকের যে কবিদের, তারা কিন্তু নানান শিল্প নিয়ে নিরীক্ষা পরীক্ষা করেছেন এবং নানা শিল্পতত্ত্বের আন্দোলনও করেছেন, কিন্তু কোনোভাবেই তারা কিন্তু সেটি এড়াতে পারেননি। তার দেশে যে সামরিক শাসন, রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, এইগুলো যেমন অভিজ্ঞতা ফেলেছে। আমি মনে করি যে হয়তো আপনি যেটি বলছেন, গণতান্ত্রিক যে পরিসর আমরা পেয়েছি 90-এর দশকে, এর ফলে হয়তো সেই প্রকাশের মাত্রাটি কবিরা অনুভব করছেন অনেক গভীর অন্তর্লীনভাবে। সেই প্রকাশটি সেই জন্য আর এত বড় বা ব্যাপকভাবে কবিতায় দেখা যাচ্ছে না, এবং সেটার জন্য হয়তো এরকম একটি বিস্ফোরণের প্রয়োজন হবে, একটি ঐতিহাসিক অভিঘাতের প্রয়োজন হবে। কবিতা এবং রাজনীতি হয়তো সেই একটা যুগ সন্ধির সামনে এসে তখন সন্ধি করবে। আপনি 90 দশকের কথা বললেন, কিন্তু যে আপনি 00 দশকের পরের যে 2 দশক বলেন, তার মধ্যেও কিন্তু আমাদের এখানে জঙ্গিবাদ, আমাদের এখানে মৌলবাদ, হ্যাঁ, এবং গণতন্ত্র, মৌলবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে মৌলবাদের যে সাংগঠনিক অবস্থান, ধর্ম, শিক্ষা, সবকিছুর মধ্যে একটা আলোড়ন তো ছিল।
ছিল। এবং আমি মনে করি যে এগুলো কিন্তু এসেছে, যেমন এই সাম্প্রতিক সময়ে আমাদের যে হোলি আর্টিজানের ঘটনা ঘটে গেল, এরপরে কিন্তু আমরা দেখব নানা নিয়েতে, এবং সেটি যে প্রকাশ মাধ্যমে সবসময় আসছে তাও কিন্তু না, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে কবিতা লিখছেন সেখানে আসছে, সেগুলোর সংকলন যখন বের হচ্ছে, এবং তরুণরাই কিন্তু আপনি যে প্রসঙ্গটি তুললেন, গত 2-3 বছরে যে আমরা দেখেছি যে জঙ্গিবাদের বিরুদ্ধে তারপরে যারা লড়াই করেছে তারা কিন্তু তরুণী, ব্লগে লিখেছে, ফেসবুকে লিখেছে, নানান জায়গায়, এবং সেগুলো সবগুলো যে রাজনৈতিক বক্তব্য ছিল তা কিন্তু না, কবিতাও ছিল, গল্পও ছিল, এবং অনেক গল্প লেখা হয়েছে, অতি তরুণ লেখকরাও গল্প লিখেছেন হোলি আর্টিজানের ঘটনা নিয়ে, বা ধরেন সাম্রাজ্যবাদী নানান আক্রমণ নানান জায়গায় হচ্ছে, যখন ইরাকে, উত্তর কোরিয়ায়, নানান জায়গায় যখন অনেক সংকটের মধ্যে দিয়ে সিরিয়াতে হচ্ছে, বা সম্প্রতি যখন এই আমাদের নানান জায়গায় রাজনৈতিক পরিবর্তন দেখেছি, সাম্প্রদায়িক এবং জাতীয় আগ্রাসী অনেক পরিবর্তন, সেখানেও কিন্তু দেখবো সেগুলোর অভিজ্ঞতায় কবি লেখকরা কিন্তু লিখছেন, এবং সেগুলো হয়তো সেইভাবে পৌঁছতে পারছে না বৃহত্তর পাঠকের কাছে। এটি একটি সংকট অবশ্যই আমি বলবো, যে যেইভাবে ভবিষ্যৎ হয়তো পারবে, এবং 60-এর দশকে বা 50-এর দশকে যেভাবে পৌঁছেছে সেটি হয়তো এখন পারছে না, কিন্তু সেটির জন্য শুধু কবিতা বা শিল্প বা কবিকে আমি দায়ী করব না, সামগ্রিক পরিস্থিতির একটা বন্ধাত্মই হয়তো এটার জন্য দায়ী। ফসলের মাঠের মানে কাছাকাছি যে কবি, এবং এখানে মহাসড়ক বা এই যে রাজধানীর এই আলোকোজ্জ্বল ঝলমলে অবস্থা পরিবেশে যে কবি, দুজনের জীবনকে দেখার খুবই সঙ্গত একটি প্রসঙ্গ, এবং সেই প্রসঙ্গগুলো এখন নানানভাবে আলোচিত হচ্ছে। তো সেটি আমি মনে করি যে আমাদের দেশে আছে, দেশের বাইরেও আছে, আমরা দেখেছি যে এই প্রবাসী আছে, এবং আমাদের এখানে যে পূর্বজ অনেক কবি ছিল 50-এর দশকে, আমরা দিলওয়ারের কথা জানি, যে সিলেটে থেকে তিনি আজীবন ভারতখোলা সিলেট, সেখান থেকে কবিতা লিখে গেছেন। ওমর আলী লিখেছেন পাবনা থেকে, আমাদের কথা সাহিত্যে যিনি আছেন হাসান আজিজুল হক। শুধুমাত্র সেই 50-এর দশক না, আমি বলবো যে আমাদের সমসাময়িক 90 দশকের একজন অকাল প্রয়াত কবি শামীম কবির, তিনি অনেকটা সময় বগুড়াতেই থাকতেন, এবং সেখান থেকে যখন তিনি লিখছেন একেবারে সর্বসাম্প্রতিক যে কবিতার তত্ত্ব বা কবিতার যে গঠন, সবকিছুর সাথেই কিন্তু তার কবিতার যখন আমরা পাই তার প্রয়াণের পর, দেখবো যে সেই যোগাযোগটা তার ছিল। সুতরাং আমার মনে হয় যে মানসিক যোগাযোগটা হচ্ছে সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এটা সবসময় ছিল। আমরা পশ্চিমবঙ্গেরও জানি যে বিনয় মজুমদার ঠাকুরনগর বলে কলকাতা থেকে অনেক দূরে তিনি অবস্থান করছেন, এবং এই অবস্থান কিন্তু কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। আর এখন যখন এরকম একটা বিশ্বায়িত সমাজে আমরা আছি, আমি বলবো যে শুধু দেশের ভিতরের প্রান্তগুলোকে না দেখে সারা বিশ্বের প্রান্তগুলোকেও আমরা একক ধরতে হবে। কারণ যারা অস্ট্রেলিয়ায় বসে বাংলা ভাষার চর্চা করছেন, বিশ্ব বাংলার কথা এখন অনেকে বলছেন, বা তৃতীয় বাংলার কথা, ব্রিটেনে যেখানে বাংলা ভাষার চর্চা হচ্ছে, এরকম সারা বিশ্বেই কিন্তু এই চর্চা হচ্ছে, এবং কেন্দ্র বলতে আমরা যেটা বুঝছি সেই একক কেন্দ্রের ধারণা কিন্তু আর থাকছে না। এবং আমি মনে করি যে প্রতিটি বাঙালি প্রান্ত হয়েছে, এবং এক একজন সক্রিয় সাহিত্যকর্মী কিন্তু নিজে কেন্দ্র হয়ে উঠছেন, এবং তিনি এই প্রান্তের ধারণাগুলো ভেঙে দিচ্ছেন। আর যে প্রশ্নটি আসলো সেই প্রেক্ষিতে আমি বলবো যে এখন সেই সংকটটি অনেক ক্ষেত্রেই আর নেই। অতি দ্রুতই আগে যে সংকটটি ছিল লেখা পাঠানোর বা লেখা প্রকাশের, বা সেই সমস্যাটি একেবারেই নেই প্রযুক্তির নানান ধরনের উৎকর্ষের কল্যাণের কারণে। এছাড়া নানান সবসময় এই যোগাযোগটা তো বইমেলার মাধ্যমে ছিল, অন্যান্য জিনিসের মাধ্যমে, যখন মেলবন্ধনটা পারস্পরিক। তবে কিছু কিছু বিষয়ের অবশ্যই ঘাটতি আছে আমি বলবো। আগে যেই সময় আমরা সাহিত্য সম্মেলন হতে দেখেছি, ইভেন কাজী নজরুল ইসলাম পূর্ববঙ্গের অনেক জায়গায় কিন্তু সাহিত্য সম্মেলন উপলক্ষে এসেছেন, এই ঢাকাতেও নিয়ে এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন সলিমুল্লাহ হলের ছাত্রদের সম্মেলনে, আর নজরুল ইসলামকে আমরা দেখবো, জসিমউদ্দিনকে, সারা দেশে নানান সাহিত্য সম্মেলনে ঘুরে বেড়াচ্ছেন। এখনো সেগুলো হচ্ছে। আমি বলবো যে হয়তো এই মাত্রাটি আমরা নানান অন্য বিধ কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে সেই বিষয়টি কিন্তু এখনো সেইভাবে আমরা দেখছি না। 70 দশকে 80 দশক পর্যন্ত যে সাহিত্য সম্মেলনগুলো ছিল, এর মাধ্যমে কিন্তু একটা যোগাযোগ হতো, প্রত্যক্ষ যোগাযোগ, এবং আড্ডার বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। যে সাহিত্যের ক্ষেত্রে যে আড্ডা, এটা কি শুধুমাত্র কি ভার্চুয়াল আড্ডাই কি যথেষ্ট কিনা, সেই প্রশ্নটি তো অবশ্যই আসবে। এই আড্ডা কিন্তু অনেক দূরত্ব মোচনে আমার মনে হয় যে খুব সহায়তা করে, এবং এই যে কেন্দ্রপ্রান্তের ধারণা সেটি ভেঙে দিতেও আড্ডা অনেকটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এই আড্ডার বিষয়টি কমে আসছে অবশ্যই, ভার্চুয়াল আড্ডা তো আর দেখা যাচ্ছে না। বা ওই যে আপনি যেটা বললেন যে সাহিত্য সম্মেলন, সেগুলো তো ওইভাবে হচ্ছে না। হ্যাঁ, জেলাভিত্তিক অনেক জেলাভিত্তিক এবং বইমেলা, যেটি খুব আমরা দেখেছি যে সর্দার জয়নুদ্দিন, যশোরে শরীফ হোসেন, নানানজন কিন্তু, চিত্তরঞ্জন সাহা, মুক্তধারার বিভিন্ন জায়গায়, এবং বইমেলাগুলো হতো কেন? আমি বলবো যে অবশ্যই প্রান্তের সেই চাহিদা ছিল, প্রতিটি এলাকা ভিত্তিক সেই তরুণদের চর্চা ছিল, তাদের আগ্রহ ছিল, সেটার ফলে কিন্তু বইমেলা হতো, সাথে সাথে সাহিত্য সম্মেলন। আবার লিটল ম্যাগটা হতো। হ্যাঁ, লিটল ম্যাগাজিন মেলা হতো, লিটল ম্যাগাজিনের প্রকাশ, এবং 21-এর সংকলনকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলবো,
যে আমি অনেক আমরা যখন যাদের আত্মজীবনী পড়েছি আমাদের কবি লেখকদের এখনকার যারা প্রতিষ্ঠিত, তাদের আমরা দেখব যে তারা অনেকেই কিন্তু বেরিয়ে এসেছেন সেই 21-এর সংকলনের মধ্য দিয়ে, এবং খুবই দুঃখজনক ব্যাপার যে এখন কিন্তু সেই 21-এর সংকলন, আর 21-এর সংকলন মানে যে শুধু 21 কেন্দ্রিক কবিতা বা গল্প বেরোতো তা না, ওটা একটা প্ল্যাটফর্ম ছিল। তো দেয়ালিকাগুলো বেরোতো, এবং খুবই আনন্দের ব্যাপার যে দেয়াল পত্রিকা উৎসব আবার অনেকে চালু করেছে, কিন্তু সেটি আবার সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। যে এই যে বিপদগামী হওয়ার একটি প্রবণতা আমরা দেখেছি গত কয়েক দশকে আমাদের তরুণদের বা শিশু কিশোরদের, সেই জায়গা থেকে শুধুমাত্র মানে আক্ষরিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে আমরা সেটি মোকাবেলা করতে পারবো না। সাংস্কৃতিক সাক্ষরতার যে প্রবৃত্তি, এইটা অর্জন করতে হলে অবশ্যই আমি বলবো যে সেই বইমেলাকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সাহিত্য সম্মেলন, মানব পরস্পরের যোগাযোগ এবং তরুণদের যে সংকলন প্রকাশ, এটার মধ্যে দিয়েই কিন্তু এই বিষয়টা হতে পারে। শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে না, সামাজিক ক্ষেত্রেও সেটা একটা ইতিবাচক ফল আনতে পারে। এবং কবিতার কথা যদি বলি, যে আমাদের কবিদের কাউকে কাউকে দেখা যায় বইমেলা কেন্দ্রিক সক্রিয় হয়ে উঠতে, সারা বছর তার একটা নিষ্ফলা জমি। হ্যাঁ, এটা খুবই দ্রষ্টব্য বিষয় এবং খুব আলোচিত বিষয়। আমি বলবো যে সাহিত্য কিন্তু একটা সার্বক্ষণিক সক্রিয়তার বিষয়, এবং আমরা দেখেছি যে বাংলাদেশে আমাদের হয়তো একটা বিশেষ প্রেক্ষাপটে আমরা গ্রন্থমেলা করছি, অমর একুশে গ্রন্থমেলা, কিন্তু এর আগেও তো এদেশে 60-এর দশকের কবিদের যখন বই বেরিয়েছে, বই সমালোচনার মাধ্যমে কিন্তু মানুষ জানতো যে বইটা বেরিয়েছে, এবং সেটা কিন্তু একটা ভালো চর্চা ছিল যে প্রতিটি বই বেরোচ্ছে মুক্তধারা থেকে বা অন্যান্য জায়গা থেকে, সবগুলো কিন্তু আবার লেখকরাই সেগুলো বই সমালোচনা করছেন, সেটি পড়ে সংগ্রহে অনেকে আগ্রহী হচ্ছেন। কিন্তু এখন এই যে হাজার হাজার বই বেরোচ্ছে, প্রতিটা প্রকাশই শুভ ঘটনা, কিন্তু সেটার ফলাফল কি আসছে সেটাও আমাদের এখন একটা বিবেচনার বিষয়। এবং সেই জায়গা থেকে যে এবারও যে বইমেলা শেষ হলো, সেখানেও প্রায় 600-700 কবির দেখা পাওয়া গিয়েছে। কবিতার বই ছিল সর্বোচ্চ। হ্যাঁ, কবিতার বই ছিল সর্বোচ্চ, বাংলাদেশে এত কবি। এবং সেইটি কিন্তু শুধু তরুণ কবি না, আমি দেখবো যে মেলার অভিজ্ঞতায় যে নানান বয়সী মানুষ, মানে মধ্য বা হয়তো সবারই মানে জীবনানন্দ বলেছেন সকলেই কবি না কেউ কেউ কবি, কিন্তু প্রকাশের দিক থেকে সবাই মানে আমি বলবো যে একদিক দিয়ে একটা ভালো বিষয় যে মানুষ নানান ধরনের নিজেকে প্রকাশ করতে চান, এটা ইতিবাচক দিক। হ্যাঁ, ইতিবাচক দিক। কবিতা কত সক্রিয় থাকাটা ভালো। হ্যাঁ, সাহিত্যের একটা সার্বক্ষণিক সক্রিয়তার ব্যাপার। এবং বুদ্ধদেব বসু তার লেখায় যেটি বলেছেন যে এই প্রথম 30-এর পরে তা মানে শিল্প এবং সাহিত্য যে একটা সর্বব্যাপ্ত বিষয়, জীবনকে এটার সমার্থক করে তোলা, সেটির ক্ষেত্রে আমরা কতটুকু সক্ষম হচ্ছে সেটা আসলে খুবই দেখার বিষয়। এই কবিতার পাঠক কমে যাচ্ছে, এটা কি ঠিক? কবিতা মানে বইমেলাতেও শোনা যায় বা সবাই মানে যে সারা বছর যে বই বেচাকেনা হয়, আজকাল অনলাইনে হয়, সেটা যে উপন্যাসের পাঠক বেশি, প্রবন্ধ বা এখন প্রবন্ধের পাঠক বাড়ছে, এটা সত্যি কথা যে নানা রকমের নন ফিকশনাল বই মানে স্বাদ নেওয়ার চেষ্টা করছে পাঠক, সেটা কিন্তু কবিতার পাঠক নাকি কম। হ্যাঁ, এটি একদিক থেকে তো ঠিক যে দেশের জনসংখ্যা যে অনুপাতে বেড়েছে, সেই অনুপাতে কবিতার বইয়ের যদি আমরা বিপণন দেখি, শুধু বিপণন না, পাঠাগারগুলোতে বা বিভিন্ন জায়গায় কবিতার যে পাঠকের কথা যদি আমি ধরি, সেটা অবশ্যই বলবো যে কমেছে। এবং সেই সময়টা আমি আমি ধরবো যে এটার মূল হচ্ছে সময়, যে সময় আমরা পাস করছি সেখানে কবিতা পাঠের, কবিতা অনুভবের এবং অনুধাবনের অবকাশ দিচ্ছে কিনা এই সময় মানুষকে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটার সাথেই আসলে কবিতার পাঠকের অবনয়ন উন্নয়ন সেটাও আসলে দেখতে হবে। এখন পর্যন্ত কিন্তু তরুণ কবিদের সেই প্রশ্নটি মোকাবেলা করতে হয় যে অন্তমিলযুক্ত কবিতাকেই, পদ্যকেই এখনো অনেক পর্যন্ত কবিতা ভাবেন, অথবা পাঠ্য বইয়ের যে কবিতা, নীতি কবিতা, কবিতা সম্পর্কে আমি বলবো যে সমাজের বা পাঠক সমাজের ধারণার ক্ষেত্রেও একটি পরিবর্তন দরকার। কারণ যেই সময় কবিরা পার করে এসেছে 70-80 দশকে, এখনের কবি নিশ্চয়ই সেভাবে লিখবে না তার ভেতরের কথাটি। তো সেটি অনুভবের, যোগাযোগের ক্ষেত্রে একটি ঘাটতি রয়েছে আমি বলবো পাঠকের সাথে। সেই ঘাটতিটার শনাক্ত করতে হবে আমাদের, কিন্তু ঘাটতিটা সত্য। এবং আমি এবার আপনার বইমেলায় ঘুরেছেন, আমিও ঘুরেছি, এবং সেখানে যারা প্রকাশকদের অনেকেই বলেছেন যারা শিশুদের জন্য, কিশোরদের জন্য বই করেছেন, যে কিশোররা এসে ছড়া কবিতার চেয়ে উপন্যাস তারা বেশি চাচ্ছে, গল্প ধরতে চাচ্ছে না। সেটাই। হ্যাঁ, উপন্যাসের দিকে তো একটি আগ্রহ সবসময় ছিল, এবং শিশু কিশোরদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে রহস্য উপন্যাস, গোয়েন্দা কাহিনী, এগুলোর আবার সিরিজ লেখার প্রতি পাঠকের, কিশোরদের আগ্রহ খুবই বেড়েছে। থ্রিলার যে সিরিজ, সেগুলো যেমন একসময় সত্যজিৎ রায়ের সিরিজের বা টেনিদা, ঘনাদা, এগুলোর প্রতি আগ্রহ ছিল, এখন কিন্তু এখনো সেটি কিন্তু আবার নতুন করে দেখা দিচ্ছে। এবং এই যে চরিত্র ধরে লেখা, সেজন্য আমাদের লেখকদেরও শিশু কিশোর সাহিত্য নিয়ে যারা কাজ করেন তারাও সেগুলো লিখছেন নিয়মিত, এবং কিশোর শিশুর যে পাঠক তারাও কিন্তু সেটি নিচ্ছে। কিন্তু আমি একটি কথাই এটি বলবো আপনার প্রসঙ্গের সূত্র ধরে, যে এই যে শিশু কিশোর সংকলন বেরোচ্ছে, আমি খুব
আগ্রহ নিয়ে দেখেছি যে শিশুরা কিন্তু এই যে ঢাউস ঢাউস সংকলন হচ্ছে কিশোর বার্ষিকী এবং সংকলন, সেগুলো একসময় যখন সন্দেশ বার্ষিকী বেরোতো পাতায় পাতায় ছবি থাকতো এবং খুবই ধরার মতো ছিল শিশু কিশোরদের জন্য, এখন কিন্তু সেটি হচ্ছে এত ঢাউস বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে, সেগুলো কিন্তু শিশু কিশোররা পড়ছে না। সেগুলো হয়তো নানান ধরনের কাজে আসছে, তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু এইগুলোর পেছনে যে বিশাল বিনিয়োগ, আমি বলবো যে একেবারেই অতি কিশোর শিশু তাদের দিকে খেয়াল রেখে কিন্তু এই দিকটিতে আমাদের শিশুদেরকে বেশ ভাই যে কবিতা এবং ছড়া পড়ার তো একটা অভ্যাস করানোর বিষয় আছে, কারণ ছোটবেলা থেকেই বা কিশোর বয়স থেকে যদি কবিতা তার ভালো না লাগে বা কবিতার উপর অভ্যাসটা যদি তৈরি না করা যায়, তাহলে তো কবিতা তাকে, সেটাই আমি বললাম যে সেই সংকটটি কিন্তু একটি সার্বিক সংকট, যে কবিতা এবং ছড়া এবং বা কবিতা যে শিল্পের এক নিগুড় মাধ্যম, এটার সাথে যে এই দূরত্বটা রচিত হইলো একেবারে শিশু বয়সের পাঠক থেকে আমাদের বয়স্ক পাঠক, এই সংকটটা কোথায় বা এই ঘাটতিটা দূরত্বটা এখন যদি কবিতা সে না, আপনি কবিতা বা ছড়ার সঙ্গে পরিচয় না করান, তার পরিণত বয়সে সে তো নদীর পাড়ে যে জীবনানন্দর কবিতা আওড়াবে না, না সেটি তো এবং এই এবং আমরা যেটি আবু জাফর উপদেলার কবিতায় পড়েছি যে কবিতা পড়তে জানে না সে কৃতদাস থেকে যাবে, যে নিসর্গের সৌন্দর্য থেকে বঞ্চিত হবে, এগুলো কিন্তু সে যে কবি কল্পনা শুধু তা না, আসলে আক্ষরিকভাবেই সত্য বিষয় বলেই আমরা ভাবি বা অনুভব করি। সেই জায়গাতে কিন্তু একটি বিষয় রেখেই মানে থেকেই যাচ্ছে যে এই যে অগভীরতা, খুব তাৎক্ষণিকতার দিকে ঝুঁকে পড়ছে সময়টি, এই সময়টি হয়তো যান্ত্রিক প্রচন্ড এই যে গতি, সেটার সাথে কোথাও কবিতার এই যে গভীরতা সেখানে মানে সংযোগ স্থাপন করতে ব্যর্থ হচ্ছে। এই জায়গাটি আমাদের শনাক্ত করতে হবে এবং পরিবর্তন আনতে হবে। না মানুষের যে জীবনের যে চঞ্চলতা, সেটা তো কবিতা থেকে বিমুখ হয়, কারণ কবিতায় তো চিন্তার গভীরতায় নিয়ে যায় অল্প মানে চিত্রকল্পের মধ্য দিয়ে, সেটি তো অবশ্যই। এবং আমরা দেখেছি কিন্তু সবসময় যখন এই প্রশ্ন কিন্তু এসেছে, যখন বড় কোনো যুদ্ধ হয়েছে, সামাজিক পরিবর্তন এসেছে যে এখন কবিতা লেখার প্রয়োজন আছে কিনা, সময়টা এখন রাইফেল ধরার, তখন কিন্তু কবিতাও অস্ত্রের ভাষায় কথা বলেছে এবং শব্দ ব্রহ্ম, আমরা যে কথাটি শুনে এসেছি, শব্দ অস্ত্র হয়ে উঠেছে। এবং আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে কিভাবে বারুদে ঝলসানো পংক্তিগুলো কাজ করেছে মানুষের। জীবনানন্দের কবিতা আমরা দেখেছি যে অজিত রায়ের কণ্ঠে কি করে, জীবনানন্দের কবিতা খুব যে মানে সুর দিয়ে এখানে প্রচলিত ছিল তা না, কিন্তু সেগুলো কিন্তু রবীন্দ্রনাথের নজরুলের কবিতার পাশাপাশি বাংলার মুখ আমি দেখিয়েছি বা জীবনানন্দের আরো অন্যান্য কবিতা কিন্তু কাজ করেছে মুক্তিযোদ্ধাদের মাঝে প্রেরণা হিসেবে। এই বিষয়টি এখন কেন কাজ করবে না? আমি বলবো যে কবিতার সামর্থ্যের ক্ষেত্রে তো কোনো ঘাটতির প্রশ্নই আসে না, এই সময়ের সাথে আমাদের কোনো যোগাযোগ স্থাপনে কোনো না কোনো ঘাটতি হচ্ছে, সেই জায়গাটি আমাদের শনাক্ত করতে হবে। এখন যে কবিতা লেখা হচ্ছে পিয়াস ভাই, সেই কবিতা আসলে পাঠকদেরকে সবাই তো মানে আমরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, শঙ্খ ঘোষ, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, যাদের নামই নেই না কেন, নানা সময়ে আপনি যখন আপনার মনের মধ্যে যখন দ্রোহ থাকে তখন একরকম ভাবে স্পর্শ করছে, প্রেম থাকলে আরেক রকম স্পর্শ করছে। সেই স্পর্শতার জায়গা থেকে কতটা কৌশলী আমাদের কবিরা এখনকার? হ্যাঁ, সেটি আমি বলবো যে এটি পারস্পরিক ব্যাপার, পাঠক আর কবির, এবং সেই ক্ষেত্রে প্রতিটি কবিরই তো সেই পাঠক তার মতো করে আছে, সেই জায়গায় নানানভাবে তো স্পর্শ করছে কোনো না কোনোভাবে। যিনি লিখছেন তিনি যখন একটি কবিতা লিখছেন, পরবর্তী কবিতাটি লেখার আগে আমি অবশ্যই বলবো যে তার প্রেরণাটি কোনো না কোনোভাবে পাঠকের কাছ থেকে আসছে, সেটা খুব প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। হ্যাঁ, সেই জায়গা থেকেই আছেন বলেই এখনো মানুষ কবিতা লিখছেন, না হলে তো এত সংখ্যক বই আমরা দেখতাম না। শুধু বইয়ের বিষয় না, কবিতা তো সর্বক্ষণই আমরা দেখছি যে দৈনিক পত্রিকার সাময়িকীতে বের হচ্ছে, ফেসবুকে বের হচ্ছে, নানান ঘটনার অভিজ্ঞতা লিখছে মানুষ। কতটা পাঠকের জন্য লিখেন আর কতটা নিজের জন্য লিখেন? আমি বলবো যে প্রথমে তো অবশ্যই নিজের জন্য লিখেন এবং নিজেও এক ধরনের পাঠক, তো সেই পাঠকের অবশ্যই তখন, আর যে আপনি যেটি বললেন একাকী গায়কের নহিত গান গাইতে হবে দুজনে, একজন গাবে খুলিয়া গলা আরেকজন মনে মনে। তো গানের ক্ষেত্রে যেমন এটি আমি বলবো যে অবশ্যই কবিতাও সেরকম, সেটা হয়তো দৃশ্যমান না সেভাবে, যখন রবীন্দ্রনাথ লিখেছেন বা জীবনানন্দ দাশ লিখেছেন একেবারে একাকী নিজের জন্যই তো লিখেছেন, কোনো না কোনোভাবে সেটি হয়তো অনেক বিপুল মানুষকে স্পর্শ করেছে, সেটি তখন সার্বজনীন হয়ে উঠেছে, কিন্তু প্রথমে কবিতাটি তার নিজেরই। এবং আবার কখনো কখনো সে তার বক্তব্যটি কাউকে শোনাতে চায়, জানাতে চায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেই ঘটনার অভিঘাতগুলোতে কবিতা লেখা হয়েছে, আমরা সুকান্ত ভট্টাচার্যকে দেখেছি আকাল সম্পাদনা যখন করেছিলেন সেখানে এই কবিতাগুলোতে, বা এক একটি ইশতেহার কি করে কবিতা হয়েছে নজরুলের লেখায় আমরা দেখেছি, বা আমাদের এই যে সমসাময়িক সময়ে শঙ্খ ঘোষ লিখছেন, যে খুবই যে প্রসঙ্গটি বললেন আপনি সময়ের কথা বা ইতিহাস চেতনার কথা, খুব বিমূর্তভাবে লিখছেন, কিন্তু এই জরুরি অবস্থা, নানান ধরনের সাম্প্রদায়িক নির্যাতন, নানান ঘটনা কিন্তু চলে আসছে সেই কবিতার ভিতর দিয়ে, বিমূর্ত অবয়বের মধ্য দিয়েও।
তো সেই বিষয়টি কিন্তু ওই ঘটনার প্রেক্ষিতেও এবং কবি জীবনের লেখেন। প্রতি যে উন্নাসিকতা সেটা হয়তো জয় গোস্বামী লিখছেন তার মতো করে। হ্যাঁ, এবং সেই কবিরাও কিন্তু জয় গোস্বামী যখন তার পাগলি তোমার সঙ্গে লিখেন বা হ্যাঁ। অন্যান্য বই লিখেন, শুধু কিন্তু প্রেমের কবিতাতে প্রেমে যে থাকে তা না, না। এটার ভিতরে কিন্তু একটা দীর্ঘ ইতিহাসের পরিক্রমাও থাকতে পারে, রাজনীতিও থাকতে পারে। হয়তো তার প্রকাশটি প্রেমের একটি পংক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। মোড়কটি প্রেমের। হ্যাঁ, সেটি একটি বলার বিষয় যে ঘটনার অভিজ্ঞতায় যখন কবি লিখেন তখনও ঘটনা কিন্তু আর মুখ্য থাকে না, কবিতাটিই মুখ্য হয়ে যায়। আসাদের ষাট যখন লেখেন শামসুর রহমান, তখন আর সেটি কিন্তু এই যে মিছিলে আসাদের একটি ষাট, সেটি আর আক্ষরিক ষাট থাকে না। এই প্রতীকটি কিন্তু যখন বলে যে প্রাণের পতাকা হয়ে যায়, তখন কিন্তু আর সেই রক্তমাখা শুধুমাত্র ওই পরিবারের একটি পতাকা থাকে না, আক্ষরিক ওই বৃত্তকে ভেদ করে কবির কাজ কিন্তু সেভাবে অভিধান ভাঙ্গাও, অভিধান এবং পাঠকের তো প্রস্তুতির বিষয় নেই, যদি সময়টা মিলে যায়, হুম। সময় এবং হ্যাঁ, কবিতার যে কথাটা বলতে চাচ্ছেন কবি মিলে যায়, তাহলে কিন্তু যে কোনো হ্যাঁ, পাঠককেই স্পর্শ করবে। স্পর্শ করবে। তার অবশ্যই। প্রস্তুতির দরকার নেই, সময়টাই তাকে স্পর্শ করে সেটি, করিয়ে হ্যাঁ। দিবে, যোগাযোগ করিয়ে দিবে। আমি নিজের একটি অভিজ্ঞতার কথা বলে যাই। আমাদের কবি শামসুর রহমান যখন প্রয়াত হন, তার সেই শ্রদ্ধা জানানোর জন্য আমরা যখন শহীদ মিনারে গেলাম, আমি যেই সারিতে দাঁড়ানো ছিলাম তার সামনে আমাদের রাজনৈতিক দলের কয়েকজন নেতা নেত্রী ছিলেন এবং সুদূর উত্তরবঙ্গ থেকে একজন পাঠক সেখানে এসেছেন একটি ফুল নিয়ে কবির জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তিনি কাকে বা কি বিষয়ে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন। তিনি বললেন যে এই যে আপনাকে যে কথাটি বললাম যে কোনো একটা একুশের সংকলন প্রকাশের সাথে তিনি প্রেসের কর্মী যুক্ত ছিলেন, তো সেখানে শামসুর রহমানের বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা কবিতাটি তিনি পড়েন। সেই থেকে তিনি কবির পাঠক এবং সেই কবিকে শ্রদ্ধা জানাতে তিনি মানে ফুল নিয়ে সেই চলে এসেছেন। উত্তরবঙ্গ থেকে চলে আসছেন। তো আমার কাছে মনে হয়েছে এই ঘটনাটি তো 2000 সালের পরের ঘটনা। তো এটি একটি বিশাল ঘটনা। এই যে আধুনিক কবিতা জনযোগাযোগহীন হয়ে পড়ছে, এই যে অভিযোগ, এই অভিযোগটি মোটেই আমি বলবো যে সত্য না। যে এই স্পর্শ করার কথা আপনি বলেন, এই স্পর্শগ্রাহ্যতার ফলে কিন্তু যে কোনো দূরত্বই সেখানে ক্ষীণ হয়ে আসে কবির সাথে পাঠকের এই যোগাযোগ। তারপরে এটা কিন্তু ওইটাও ঠিক যে পিয়াস মজিদ 2017-তে যে কবিতা লিখলো সেটা আমাকে এখন স্পর্শ করলো না, 2027-এ স্পর্শ হ্যাঁ, করতে পারে। সেটি অবশ্যই, এবং সেই ঘটনা কিন্তু হয়েছে নানান কবির ক্ষেত্রেই। জীবনানন্দ দাশের ক্ষেত্রে একটা বড় উদাহরণ। চেশোয়াব মিউসের কথা বলা হয়, পোল্যান্ডের বা অন্যান্য বিভিন্ন দেশের কবিরা যারা সমকালে, জেমস জয়েসের, আমি কবিতার বাইরে গিয়ে বলছি যে ইউলিসিসের প্রসঙ্গ সমসাময়িক সময়ে তুমুল সমালোচিত হচ্ছে যে এটা কোনো কি ধরনের সাহিত্য, কিন্তু দেখা যাচ্ছে যে সেটি পড়ে গিয়ে তার উপর এত বই লেখা হচ্ছে, বা কাফকাই বলেন, তার উপর এখন বলা হয় যে প্রতিদিনই কাফকাকে নিয়ে যত বই প্রকাশ হচ্ছে বা লেখা, সেটি একটি গণনাহীন ব্যাপার। এবং পাবলো নেরুদাও তো যত হ্যাঁ, সময় যাচ্ছে এবং আমি বলবো যে শুধু অর্থের মাত্রাও কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, মাত্রা চেঞ্জ। যে জীবনানন্দ দাশের কবি, এক সময় আমরা শুধু বলতাম যে হতাশাবাদ বা তার নিরাশা করজ্জলতার কথা, যে কথা বলা হচ্ছে যে সময় তাড়িয়ে দেনে, এখন কিন্তু আমরা দেখব যে অদ্ভুত আধারে এসেছে পৃথিবীতে আজ, সেটি কিন্তু আমরা ব্যবহার করছি অহরহ নানান ধরনের আমাদের সংকটের সময়। সেটি কিন্তু একসময় ভাবা যায়নি যে জীবনানন্দ এইভাবে ব্যবহৃত হবে। এখন কিন্তু সেই অর্থের ধরনও কিন্তু পাল্টাচ্ছে। রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা আমাদের কাছে নানাভাবে আসছে। হ্যাঁ, যখন আমরা দেখব যে অন্ধজনে দেহ আলো বা নানান ধরনের নানান সংকটের সংগ্রামে যখন রবীন্দ্রনাথ ব্যবহৃত করেছেন, তার চেয়ে সমর সেনের কবিতা বলি বা বুদ্ধদেব বসুর কবিতা বা অমিয় চক্রবর্তী, আমি দেখবো যে কোনো বর্ষার ইচ্ছে কেঁদেও পাবে না তারে বর্ষার অজস্র জলধারে ব্যবহৃত হচ্ছে, কিন্তু অনেকে হয়তো লোকমুখে চলে আসছে, জানেন না যে কবিতাটি কার। এই যে 30-এর কবিরাও যে ব্যবহৃত হবেন জনজীবনে, সেটিও কিন্তু একসময় ভাবা যায়নি। আমাদের সেকেন্দার আবু জাফর, আমাদের আসাদ চৌধুরীদের অনেক কবিতা ওইভাবে ফিরে আসছে, হেলাল হাফিজের কবিতা আসছে। তো সেটি আমি বলবো যে এই সময়টা হয়তো একটু দরকার, যে অনুভবের জন্য যে কতটুকু স্পর্শ করছে, আবার অর্থের মাত্রাও পরিবর্তিত হয়ে যায় সেই সময়েরই সাথে। স্রোতের মতোই কবিতা প্রবাহমান, যখন স্রোত আবার কবিতাও নতুন স্রোত তৈরি করে এবং যখন যেভাবে যাকে স্পর্শ করে। আপনাকে অনেক ধন্যবাদ পেশ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে কবিতা নিয়ে আমাদের আড্ডায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংগ্রাম। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।